শিক্ষার্থী, আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, ভৌত বিজ্ঞান, শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয়, হরিণাকুণ্ড, ঝিনাইদহ। আমাদের আজকের আলোচ্য বিষয় সাধারণ বিজ্ঞান, নবম দশম শ্রেণী, অধ্যায় 10, এসো বলকে জানি। প্রিয় শিক্ষার্থী, বলের এই চ্যাপ্টারের শুরুতেই আমরা জানব যে ধাক্কা বা টানা বা বল এই বিষয়গুলো কি। আমরা যখন কোনো বস্তুকে চলমান করতে চাই অনেক সময়ই তার পিছনে ধাক্কা দিই। আমরা যে ধাক্কাটা দিচ্ছি এটাও এক প্রকার বল। আবার যখন চলন্ত কোনো বস্তুকে থামানোর জন্য টেনে ধরি সেটাও এক প্রকার বল। বলের এই ব্যাপারটা তোমরা সহজেই বুঝতে পারছো যে কোনো বস্তুকে চলমান করতে গেলেও আমরা ধাক্কা দিচ্ছি, সেটা বল। আবার যখন বস্তুটাকে গতিশীল বস্তুকে টেনে থামাচ্ছি সেখানেও বল প্রয়োগ করা হচ্ছে। নিউটন, বিজ্ঞানী নিউটন বস্তুর ভর, গতি, জড়তা এবং বল এই বিষয়ের উপর ভিত্তি করে 3টি সূত্র তৈরি করেছেন। যে সূত্রগুলোই নিউটনের 3টা সূত্র বা বলের সূত্র, গতিসূত্র বা জড়তার সূত্র হিসেবে পরিচিত। তো নিউটনের প্রথম সূত্রটা জড়তার সূত্র। তো আমরা জড়তা সম্পর্কে একটু জেনে নিই। আমরা বাস্তবিক পক্ষে জড়তা বলতে বুঝে থাকি যে কোনো বস্তু স্থির আছে, অর্থাৎ যদি কেউ নড়াচড়া না করে তাহলে আমরা সাধারণত বলে থাকি যে তুই জড় বস্তুর মতন বসে আছিস কেন। কিন্তু পদার্থে জড়তা 2 ধরনের, অর্থাৎ একটা স্থিতি জড়তা এবং একটি গতি জড়তা। জড়তা বলতে শুধুই স্থিরকে বোঝায় না, জড়তা গতিশীলও হতে পারে। যদি কোনো গতিশীল বস্তু গতিশীল থাকতে চাই তাহলে সেটাকে আমরা গতি জড়তা বলছি। আবার কোনো বস্তু স্থির আছে সেটা যদি স্থিরই থাকতে চাই তাহলে সেটাকে আমরা স্থিতি জড়তা বলছি। অর্থাৎ যদি বাইরে থেকে বল প্রয়োগ না করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা স্থির বস্তু স্থির থাকতে চাচ্ছে, অর্থাৎ সেটা তার স্থিতি জড়তার কারণে স্থির থাকতে চাচ্ছে। আবার একটা গতিশীল বস্তুতে আমরা যদি ব্রেক না করি বা ওখানে কোনো বাহ্যিক বল প্রয়োগ না করি তাহলে সেটা গতিশীলই থাকবে, এটাও তার গতি জড়তার কারণেই হতে থাকবে। তাহলে আমরা জানলাম জড়তা 2 ধরনের, একটা স্থিতি জড়তা এবং একটি গতি জড়তা। এই জড়তার উপর ভিত্তি করে নিউটনের প্রথম সূত্রটি ব্যাখ্যা করা যায়। সেটা হচ্ছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে চলতে থাকবে। বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে চলতে থাকবে। অর্থাৎ আমি যদি এই ডাস্টারটাকে কোনো একটি টেবিলের উপরে রেখে দিই সেটা দেখা যাবে যে বছরের পর বছর ওই টেবিলের উপরেই থাকবে যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা হয়। কেউ যদি ওই ডাস্টারটাকে টেবিলের উপর থেকে না সরায় ওই ডাস্টারের নিজের পক্ষে সেখান থেকে স্থানান্তরিত হওয়া সম্ভব নয়। অর্থাৎ এটি তার স্থিতি জড়তার কারণেই ঘটছে, যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকছে। এখন গতিশীল বস্তুর ক্ষেত্রেও একই তথ্য, যে গতিশীল বস্তুটা সুষম দ্রুতিতে চলতে থাকবে যদি আমরা বাহ্যিক বল প্রয়োগ না করি। তোমরা হয়তো ভাবতে পারো যে স্যার এটা কি করে সম্ভব, গতিশীল বস্তু তো দেখি যে একটা সময় যে থেমে যায়। আমরা সাইকেল চালাইতে চালাইতে যখন পেডেল বন্ধ করে দিই কিছুক্ষণ যাওয়ার পরে তো সাইকেলটা থেমে যায়। হ্যাঁ, এখানেও বাহ্যিক বল প্রয়োগ হচ্ছে। তুমি ব্রেক করো নাই ঠিক আছে, কিন্তু তোমার সাইকেলের চাকাটা রাস্তার সাথে এক ধরনের ঘর্ষণ বল প্রয়োগ করছে। আবার তোমার শরীরে বাতাসের বাধাজনিত বল কাজ করছে, এই কারণেই সাইকেলটা থেমে যাচ্ছে। আমরা জানি মহাশূন্যে কোনো বস্তুই কাউকে আকর্ষণ বিকর্ষণ করে না, কেউ কারোর উপরে প্রভাব বিস্তার করে না। অর্থাৎ মহাশূন্যে যেয়ে আমরা যদি কোনো বস্তুকে নিক্ষেপ করি, অর্থাৎ এই ধরনের একটা মার্কারকেও আমরা যদি সামনের দিকে নিক্ষেপ করে দিই, ওই মার্কারটা শত শত বছর ওইভাবে চলতেই থাকবে, কারণ ওখানে কোনো প্রকার বল কাজ করছে না বলে এটা চলমান থাকবে। আবার আমরা জানি যে আমরা যদি মহাশূন্যে যে পানি খেতে চাই এভাবে পানি খাইলে ওই পানিটা আমাদের মুখ পর্যন্ত পৌঁছাবে না, কারণ ওখানে কোনো অভিকর্ষজ বল নাই। মাধ্যাকর্ষণ বল না থাকার কারণে ওই পানিটা নিচের দিকে অর্থাৎ আমাদের মুখে আসবে না। এখান থেকে বোঝা যাচ্ছে যে বাহ্যিক কোনো বল যদি না থাকে তাহলে স্থির বস্তু স্থির থাকবে আর গতিশীল বস্তু সুষম দ্রুতিতে চলতে থাকবে। এটাই ছিল নিউটনের প্রথম সূত্র।
দ্বিতীয় সূত্র ভরবেগের সূত্র। তাহলে আমাদের ভরবেগ সম্পর্কে কিছু ধারণা লাভ করতে হবে। ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি, এম ফর মাস, এর জন্য আমরা ভরকে এম দিয়ে প্রকাশ করি এবং বেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করি, তার ভেলোসিটি। তাহলে ভরকে আমরা এম দিয়ে প্রকাশ করছি এবং বেগকে ভি দিয়ে প্রকাশ করছি, যেখানে ভরের একক হিসাবে আমরা কেজি ব্যবহার করি। আমরা বাজার থেকে যখন কোনো কিছু ক্রয় করি ওজনে, তখন বলি এত কেজি। আবার বেগের একক মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করছে সেটা দ্বারাই তার বেগ নির্ধারিত হয়। তাহলে যখন আমরা বলছি ভর বেগ, অর্থাৎ ভর এবং বেগের গুণফলটাই হচ্ছে ভরবেগ। ভরবেগটাকে আমরা সাধারণত পি দিয়ে প্রকাশ করে থাকি, তাহলে পি সমান এমভি, অর্থাৎ ভরবেগ। যদি কোনো চলমান বস্তুর ক্ষেত্রে আমরা ধরে নিই যে বস্তুটার আদি বেগ ছিল ইউ, বস্তুটার আদি বেগ ছিল ইউ, তাহলে বস্তুর আদি ভরবেগটা কেমন হবে? বস্তুর আদি ভরবেগ হবে এম ইউ। আর বস্তুর যদি ইউ বেগ থেকে বস্তুটা আস্তে আস্তে বেগ বৃদ্ধি পেয়ে ভি বেগে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ বস্তুটা প্রথমে একটু আস্তে চলছিল, কিছুক্ষণ পরে দেখা গেছে বস্তুটা একটু দ্রুত চলছে, অর্থাৎ তার বেগ বৃদ্ধি পেয়েছে, তাহলে তার শেষ বেগ হবে ভি আর শেষ ভরবেগটা হবে এম ভি। বস্তুর ভরবেগের পরিবর্তনটা কেমন হবে? দুইটার বিয়োগফল যা হবে সেটাই বস্তুর ভরবেগের পরিবর্তন। এই ভরবেগের পরিবর্তন হওয়ার জন্য কতটা সময় লেগেছে? টি সময় লেগেছে। তাহলে আমরা বলতে পারবো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, বস্তুর ভরবেগের পরিবর্তনের হারটাকে আমরা এইভাবে প্রকাশ করছি। নিউটন এটাকে বলেছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হারটা হবে প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ এফ সমানুপাতিক এমভি মাইনাস এম ইউ হোল ডিভাইডেড বাই টি। অর্থাৎ আমরা ইউ গতিবেগ থেকে আমরা ভি গতিবেগ পাওয়ার জন্য এফ পরিমাণ বল প্রয়োগ করেছি টি সময় ধরে। এজন্য হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হারটা হবে প্রযুক্ত বলের সমানুপাতিক। এটা ছিল নিউটনের গতির দ্বিতীয় সূত্র। আমরা যদি সমানুপাতিক চিহ্নটা উঠানোর জন্য এখানে একটা ধ্রুবক সংখ্যা ব্যবহার করতে পারি, সেটা আমরা ধরে নিলাম কে। উপর থেকে যদি এম কমন নেই তাহলে পাচ্ছি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আমরা এখানে এসে নতুন একটি বিষয় সম্পর্কে জানবো, সেটা হচ্ছে এক্সিলারেশন বা ত্বরণ। ত্বরণ জিনিসটা কি? সময়ের সাথে সাথে যদি বেগ বৃদ্ধি পায় তাহলে ওটাকে আমরা ত্বরণ বলে থাকি। সময়ের সাথে সাথে যদি বেগ বৃদ্ধি পায় তাহলে আমরা ত্বরণ বলে থাকি। তোমরা অনেকেই জানো মোটরসাইকেলের ক্ষেত্রে আমরা ডাইন সাইডে একটা পিক আপ ডাউন করি, যেটাকে আমরা বলি এক্সিলারেশন বা এক্সিলারেট। যখন আমরা ওই ডাইন পাশের পিক আপটাকে বৃদ্ধি করি তখন দেখা যায় যে মোটরসাইকেলের গতি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এই গতি বৃদ্ধির এই ব্যাপারটাকে বা বেগ বৃদ্ধির এই ঘটনাকেই বলা হচ্ছে ত্বরণ, অর্থাৎ বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। সেটা কেমন? যে প্রথম দিকে বস্তুর বেগ ছিল ইউ, কিছুক্ষণ পরে ওই বস্তু ভি বেগ লাভ করেছে, তাহলে বেগ বৃদ্ধি পেয়েছে ভি মাইনাস ইউ, আর এই বেগ বৃদ্ধি পাওয়ার জন্য সময় লেগেছে টি সেকেন্ড। তাহলে ত্বরণ হবে এ সমান ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ বেগ বৃদ্ধির হারকেই ত্বরণ বলে। এই ত্বরণের একক হবে মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণের একক হবে মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা এখান থেকে খুব সহজেই লিখতে পারছি কে ইন্টু এম এ, যেহেতু এ সমান ভি মাইনাস ইউ বাই টি। এখন আমরা যদি বলি যে 1 কেজি ভরের একটা বস্তু নিয়েছি, আমরা 1 কেজি ভরের একটা বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করছি,
বলের একক নিউটন। 1 কেজি ভরের একটা বস্তুর উপর আমরা 1 নিউটন বল প্রয়োগ করছি, যার ফলে ওটা 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ লাভ করেছে। তাহলে আমরা কে এর মানটা পেয়ে যাচ্ছি। এখান থেকে ইকুয়েশন থেকে আমরা দেখছি যে কে এর মান 1। কে এর মানটা আমরা যখন এই সমীকরণেই বসিয়ে দিচ্ছি তখনই পেয়ে যাচ্ছি F সমান ma। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা সূত্র, আমরা নিয়মিতই দেখি যে পরীক্ষাতে F সমান ma এই সূত্রটা ব্যবহার করে কিছু গাণিতিক টার্মের সমাধান করা লাগে। এটাই ছিল নিউটনের দ্বিতীয় সূত্র, যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তনটাও সেদিকেই ঘটবে। এখান থেকে আমরা ত্বরণ সম্পর্কে ধারণা লাভ করছি, ত্বরণের একক সম্পর্কে ধারণা লাভ করছি এবং সর্বোপরি নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক একটি টার্ম পেয়ে যাচ্ছে। নিউটনের তৃতীয় সূত্রটা আরো মজার এবং খুবই ছোট্ট একটি সূত্র, যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এটার অর্থ যে আমরা যদি এখানে একটা ক্রিকেট বলকে দেওয়ালে ছুঁড়ে মারি, তাহলে দেওয়ালটা ওই ক্রিকেট বলের উপর সমপরিমাণ বল প্রয়োগ করবে, ফলে ক্রিকেট বলটা আবার বিপরীত দিকে ফিরে আসবে। এটাই নিউটনের তৃতীয় সূত্রের ব্যাখ্যা, যে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। আমরা লক্ষ্য করি যখন নৌকা থেকে আমরা লাফ দিয়ে তীরে পৌঁছাইতে চাই, নৌকাটা পিছন দিকে ছুটে যাচ্ছে, অর্থাৎ আমি সামনের দিকে যাচ্ছি এবং আমার পা দ্বারা আমি পিছন দিকে সমপরিমাণ বল প্রয়োগ করছি। আবার আমরা দেখি যে যখন কোথাও লাফ দিতে চাই, সেটা হাই জাম্প হতে পারে, লং জাম্প হতে পারে, আমরা লাস্ট স্টেপে যে মাটির উপরে একটু বেশি বল প্রয়োগ করার চেষ্টা করি, যে মাটির উপরে বেশি বল প্রয়োগ করলে আমরা ঠিক ততটাই সামনের দিকে যেতে পারবো। এখানেও দেখতে পাচ্ছি যে আমরা মাটির উপরে বল প্রয়োগ করছি, মাটি আমাদেরকে উপর দিকে বল প্রয়োগ করছে। অর্থাৎ প্রত্যেকটা ক্রিয়ারই একটা সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। অর্থাৎ আমি যদি কোনো বস্তুর উপরে F1 বল প্রয়োগ করি, এটা ঠিক আমার উপরে সমান F2 বল প্রয়োগ করবে এবং সেটা হবে বিপরীতমুখী, অর্থাৎ F1 সমান -F2। এখান থেকে আমরা একটা সূত্র পেয়ে থাকি, সেটা হচ্ছে আমরা জানি যে F সমান ma, তাহলে F1 সমান আমরা লিখতে পারি m1 a1 সমান m2 a2 a1 এর পরিবর্তে আমরা লিখতে পারি v1 - u1 / t সমান -m2 v2 - u2 / t। এখানে t1 t2 আমরা লিখছি না, কারণ যে ঘটনাটা ঘটছে ওটা একই সময়েই ঘটছে, অর্থাৎ যে সময়ে সম্মুখ দিকে বল প্রয়োগ করা হচ্ছে সেই একই সময়েই বিপরীত দিকে বলটা প্রযুক্ত হচ্ছে। আমরা উভয় পাশ থেকে টি উঠাই দিতে পারি টি দ্বারা গুণ করে, এবং একই সাথে পাচ্ছি m1 v1 - m1 u1 সমান -m2 v2 m2 u2। অর্থাৎ সূত্রটাকে আমরা এভাবে লিখতে পারি m1 u1 m2 u2 সমান m1 v1 m2 v2। প্রিয় শিক্ষার্থী, আমরা আগামী ক্লাসে বলের প্রকৃতি সম্পর্কে জানবো, যেখানে থাকবে মৌলিক বল, স্পর্শ বল, অস্পর্শ বল এবং ঘর্ষণ বল। ধন্যবাদ।